শ্রীলঙ্কায় যে গণঅভ্যুত্থান হয়েছে 2022, বাংলাদেশে হলো 2024। বাংলাদেশটা শ্রীলঙ্কার গণঅভ্যুত্থানের একদম কপি পেস্ট ছিল। ওরাও প্রেসিডেন্ট প্রাসাদ দখল করেছে, এখানে প্রধানমন্ত্রীর প্রাসাদ দখল করেছে, ওইখানেও একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এখানেও অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে। সরকার দুটি নেচারে পার্থক্য আছে। ওইখানেও ছাত্র জনতা বড় ভূমিকা রেখেছিল, এখানেও ছাত্র জনতা বড় ভূমিকা রেখেছে। কিন্তু এরপরে ওইখানে ছাত্র জনতা একটা কাজ করেছে যেটা আমাদের ছাত্র জনতা করতে পারেনি। আমি বলবো শ্রীলঙ্কার যেখানে সফল হয়েছে সেখানে হলো ওদের ছাত্র জনতা বা রাজনৈতিক নেতৃত্ব যারা অভ্যুত্থান ঘটিয়েছে তাদের একটা দূরদর্শিতা। তারা অভ্যুত্থানের পরে যখন দেখছিল যে অন্তর্বর্তীকালীন ইলেকশন দিচ্ছে না, ক্ষমতা ছাড়তে চাচ্ছে না, তারা গ্রামে গঞ্জে শ্রমিক এলাকায় ছড়িয়ে পড়ছে, পড়ে ওই মানুষদের সংগঠিত করেছিল আরো ব্যাপক, অভ্যুত্থানের চেয়েও ব্যাপক করে সরকারের উপর চাপ প্রয়োগ করে নির্বাচন আদায় করেছে এবং নির্বাচনের মাধ্যমে ওরা বিজয়ী হয়ে। এখন যে সরকার এসেছে এরা কিন্তু শ্রীলঙ্কার প্রধান দুই দলের কোনটা নয়, এরা তৃতীয় জেভিপি। এরা ছিল একসময় ছোট দল, কিন্তু গণঅভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়ে এবং সংগঠিত হয়ে নির্বাচনে বিজয়ী হয়ে এখন সরকার পরিচালনা করছে। সরকার গঠনের ক্ষেত্রে ওদের ভিন্নতা আছে, আমি একটু আগে পরে বলছি। কিন্তু আমাদের ছাত্র জনতা অভ্যুত্থানের পরপরই অন্তর্বর্তীকালীন সরকারে ঢুকে পড়েছে আমাদের ছাত্র নেতৃত্ব, এবং পুরোটা আবার না, ছাত্র নেতৃত্বের একাংশ ঢুকেছিল, ফলে অন্য অংশ এই সরকারের বাইরে পড়ে গেছে। ফলে আমাদের অভ্যুত্থানের শক্তিটা বিভক্ত হয়ে ছড়িয়ে পড়েছে, একক কোনো ভর কেন্দ্র নেই অভ্যুত্থান। এবং এখন আর বাংলাদেশের কেউ বলতে পারবে না যে 2024-এর যে অন্তর্বর্তীকালীন সরকার যতটা জনপ্রিয় এবং জাতীয় ঐক্যের প্রতীক ছিল, এখনকার অন্তর্বর্তীকালীন সরকার বা সেই রকম ঐক্যবদ্ধ জাতীয় প্রতীক আকারে নেই। তো সেই কারণে আমরা সেই রিফর্ম গুলা করতে পারছি না যেটা ওরা করেছিল, ওই শ্রীলঙ্কার ছাত্র নেতৃবৃন্দ। ওরা সংগঠিত করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ক্ষমতায় আসার আগে, অভ্যুত্থানের পরে, এবং সেখানে 21টা দলের একটা জোট বানিয়েছে এনপিপি নাম, মানে নতুন একটা জোট বানিয়েছে, পিপলস পাওয়ার, ন্যাশনাল পিপলস পাওয়ার। এবং সেই জোটের প্রধান শক্তি হলো জেভিপি। কিন্তু জেভিপি একা ক্ষমতায় যেতে চায়, সবাইকে পেশাজীবী এবং মন্ত্রী পরিষদে তারা বিভিন্ন পেশার মানুষ, ডাক্তারদের প্রতিনিধি, শ্রমিকদের প্রতিনিধি, কৃষকের প্রতিনিধি নিয়ে এসেছে। ফলে দেশে কখন কি ঘটছে তাৎক্ষণিকভাবে এই সরকার জানতে পারছে। আমাদের সরকার আমরা গঠন করে রেখেছি কয়েকজন এনজিও ব্যক্তিত্বকে। এই সরকারের সঙ্গে কিন্তু বাংলাদেশের জেলা পর্যায়ের, উপজেলা পর্যায়ের তেমন যোগাযোগ নেই, কৃষকদের যোগাযোগ নেই, শ্রমিকদের যোগাযোগ নেই। ফলে ওই সব জায়গায় কি হচ্ছে আমাদের সরকারকে এটা বুঝতে অনেক সময় লেগে যায় এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারছে না বা পারে। ফলে গত 10 মাসে আমাদের দেশে কিন্তু বড় ধরনের কোনো সংস্কারমূলক পদক্ষেপ হয়নি। সংস্কার নিয়ে অনেক আলাপ হচ্ছে, টানাপোড়েন হয়েছে, বিতর্ক হয়েছে, রাজনৈতিক দলগুলো ক্রমাগত পরস্পরের বিরুদ্ধে বিতর্কে লিপ্ত হয়েছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কোনো পদক্ষেপ নিতে পারে। এবং সবচেয়ে বড় বিষয়, আমাদের নির্বাচন কবে হবে সেইটার কোনো রোডম্যাপ নেই। নির্বাচনের রোডম্যাপ না থাকলে যেটা ঘটে, বিনিয়োগ কমে যায়। বিনিয়োগ কমে গেলে বেকারত্ব বাড়ে, কর্মসংস্থান কমে যায়, সমাজে নৈরাজ্য বাড়ে, অপরাধ বাড়ে। আমরা সেই সংকটে। শ্রীলঙ্কা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে দেরি করলেও রনিল বিক্রমসিংহে সরকার প্রচুর বিনিয়োগ আনার চেষ্টা করেছে। ফলে শ্রীলঙ্কার অর্থনীতি ওই আমলেই একটু একটু করে আবার পুনর্গঠিত হয়েছে এবং এখন অনেক ভালো অবস্থায় আছে। কিন্তু আমরা সেই কৌশলগুলো নেই, সেই জন্য আমাদের সংকট। আমি বলবো আমাদের ছাত্র নেতৃবৃন্দের গণঅভ্যুত্থানের শক্তির দূরদর্শিতার অভাব ছিল, তারা ভুল করেছে। অন্তর্বর্তীকালীন সরকারও দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার 10টা কমিশন করেছে, সেখানে অর্থনীতি বিষয়ে কোনো কমিশন নাই, শিক্ষা বিষয়ে কোনো কমিশন নাই, কৃষি বিষয়ে কোনো কমিশন। তো কৃষি তো বাংলাদেশের প্রধান খাত, শিক্ষা তো আমাদের একটা জরুরি খাত। এখন যে সংস্কার নিয়ে আলাপ হচ্ছে সেখানে কিন্তু কৃষি কোনো বিষয় আপনি শুনবেন, শিক্ষার কোনো বিষয় নেই, পুলিশ রিফর্মের কোনো বিষয় নেই, যেটা আমাদের অভ্যুত্থানের একটা বড় এজেন্ডা ছিল, পুলিশ বাহিনীর সংস্কার। ফলে আমি বলবো আমাদের অভ্যুত্থান তার বড় বড় এজেন্ডাগুলো, কর্মক্ষেত্রগুলো ফোকাস হারিয়ে ফেলে।